নমস্কার। জানতে চাই, বাংলায় এই মুহূর্তে নির্বাচনের উত্তাপ বেড়ে গেছে এবং নির্বাচন দোরগোড়ায়, দুয়ারে নির্বাচন এবং দুয়ারে রুদ্রনীল ঘোষ। আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন। বিজেপি সম্ভাব্য প্রার্থীর মধ্যে কি রুদ্রনীল ঘোষকে বলা যায়? এটা তো দল বলতে পারবে। এটাই বিশ্বাস করি যে আমাদের যার যাই ইচ্ছা থাকুক না কেন, সবার থেকে দলের ইচ্ছাটাই বড় কথা, এবং যে যে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তারা অত্যন্ত যোগ্য। রুদ্রনীল ঘোষ কবিতা তো নিজে লেখেন, প্লাস কবিতা পড়েওছেন। ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা জানে না, কেউ তা বোঝে না, গোপন মুখে ছায়া নেই। রুদ্রনীল ঘোষের কি এই যে অভিনয় সত্তাটা এখন ভালো কাজে আসছে? কারণ বুক ফেটে যাচ্ছে, কিন্তু রুদ্রনীল ঘোষকে খুব সুন্দর হাসি মুখে চারপাশে ঘুরে যেতে হচ্ছে। 2020 থেকে বিজেপি করছেন, 2024 সাল, 4 বছর। কি পেলেন, কি হারালেন, কিসের জন্য এগোচ্ছেন মনে হচ্ছে? প্রথমত বলি যে সেটা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে অফিসিয়াল সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়েছিল 2017-র পর থেকে। বলতে গেলে 18-র শুরু বলতেই সেটা বেটার হয়। এমনটা নয় যে 2019-এ বিজেপির রেজাল্ট ভালো হবার পরে এমনটা হয়েছে, তা নয়। এবং তার আগে থেকেই আর কি তৃণমূল সরকারের যে যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে বরাবরই কিন্তু সেই সময় সরকারি অ্যাডমিনিস্ট্রেশনে থাকার পরেও কিন্তু আমি কথা বলে এসেছি। এটা সোশ্যাল মিডিয়ার প্রশ্ন, এবং এই সোশ্যাল মিডিয়ার যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলার মানুষ জানতে চায় যে রুদ্রনীল ঘোষ, আমরা তো সবাই কোনো না কোনো মানে পশুর সাথে আইডেন্টিফিকেশন হয়, কেউ সিংহ, কেউ বাঘ বাংলায়। রুদ্রনীল ঘোষ কি কোথাও গিয়ে গিরগিটি হয়ে যাচ্ছে, রং বদলে ফেলছে? চ্যামেলিয়ন, গিরগিটি, এই শব্দগুলো অনেকে ফিসফাস করছে। আবার কি অন্যদিকে যাওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা হচ্ছে, রং বদলাচ্ছে? না, আমি এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষ যদি তার ভালো থাকবার জন্য, নিজের জীবন যাপন, নিজের সংসার, তাকে ভালো রাখবার জন্য কংগ্রেস থেকে সিপিআইএম, তারপর ভালো না থাকতে পেরে তাদের ঠকানো কথায় যখন তারা দুঃখ পান তখন তারা তৃণমূলকে ভরসা করেছিলেন। তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোনো কিছুর মধ্যেই ছিল না। একটা অদ্ভুত রকমের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দল ছিল, সেই তারা সবুজ হয়েছিলেন। তারপর তারা ধীরে ধীরে 2019 থেকে গেরুয়া হলেন, তারপর এখন পূর্ণ গেরুয়ার পথে তারা রয়েছেন। আমি কি পশ্চিমবঙ্গের মানুষের এই ভালো থাকার যে ইচ্ছা, নাগরিক অধিকার যে পাওয়ার ইচ্ছা, সেটাকে অসম্মান করে কখনো কি আমি গেরুয়া বলবো? দেখুন, সেরকম যদি বলতে যায় যে রাজনৈতিক ক্ষেত্রে যদি না পোষায়, রাজনৈতিক দলগুলো মুখে আদর্শের যে কথা বলে, সেই কথা যদি মানুষকে ভালো রাখবার কাজে সরকারি চেয়ারে বসবার পর তারা কথা পাল্টে ফেলে, জোট করবার সময় তারা জোটের আগে একে অপরের বিরুদ্ধে যে যে প্রমাণ সহকারে খারাপ কথাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, হঠাৎ করে জোট করে সেই কথাগুলো ভুলে যায়, তারা তো চরম গিরগিটি বা ক্যামেলিয়ান হতেই পারে। মানে রুদ্রনীল ঘোষের এখন আপাতত মানে টার্গেটটা কি তাহলে? আমার টার্গেট হচ্ছে, আমি যে দলের সঙ্গে রয়েছি 4-5 বছর ধরে, যেভাবে লড়াই করছি, যেভাবে আমার জীবন জীবিকাকে নষ্ট করে দেওয়ার পরেও আমি মাঠে রয়েছি, আমার পেটের খাবার কেড়ে নেওয়ার পরেও, আমার জীবিকা স্তব্ধ করবার পরেও আমার খালি পেটে যে আরও আওয়াজ তীব্রতর হয়েছেন সেটা মানুষ দেখেছেন। আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, আমি তো প্ল্যান করে ভাইরাল হইনি, আমি মানুষের কথাই তুলে ধরেছি। যখনই কোনো আন্দোলন, মুভমেন্ট হয়েছে, নিশ্চয়ই আপনারা বা আপনাদের যারা রিপোর্টাররা রয়েছেন, মানুষ রয়েছেন, তারা রাস্তাঘাটে আমাকে ঘেমে নিয়ে কিন্তু লড়াই করতে, চিৎকার করতে দেখতে পেয়েছেন। হয়তো শ্রেণী তোমার ইন্ডাস্ট্রি, আমি একদম ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি নাম বলছি না, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে তো এটাও লিখছে যে আহারে রুদ্রনীল এখনও টিকিট পেল না, এত কষ্ট করলো, এত সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিল, এত রং দে তু মোহে গেরুয়া করলো। মানে আমি বলছি যে তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তো অনেকে তোমার পাশে নেই। না, আসলে সবাই আমার পাশে আছে, লজ্জায় বলতে পারে না। তারা প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এবং জানে যে রুদ্রনীল ঘোষ যেটা ভাবছে, পশ্চিমবঙ্গের সব মানুষ যেটা ভাবছে, তারাও আড়ালে সেটাই ভাবছেন যে এই রাজ্য সরকার হিসেবে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, এখানে শিল্প তৈরি হবে, কারখানা তৈরি হবে, মানুষের হাতে কাজ আসবে, মানুষকে রোজগার করার জন্য, বৃদ্ধ বাবা মায়ের জন্য ওষুধ কিনবার জন্য, গরিব ভাই বোনের জামা কাপড় কিনবার জন্য তাকে তৃণমূলের বাধ্য হয়ে তৈরি করা সিস্টেম
কয়লা বালি চাকরি চুরির সিন্ডিকেটে নাম লেখাতে হবে না, এমন একটা সরকার আসছে, এটা তারাও জানেন। আচ্ছা রুদ্রনীল, রাজনীতির জগতে যেটা আমি বলছিলাম, তুমি দীর্ঘদিন ধরে মানে কখনো সিপিএম করেছো, তৃণমূল করেছো, বিজেপি করেছো, মানে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে তুমি অ্যাক্টিভ। বর্তমানে রাজনীতিটা কি অনেকটা বেশি মানে আবেগ আদর্শের জায়গায় কর্পোরেটাইজড হয়ে যাচ্ছে? মানে আজ যেরকম চাকরি জীবনে একটা কোম্পানিতে পছন্দ হলো না, ভালো মাইনেপত্র নেই, অ্যাপ্রাইজাল ঠিকঠাক হলো না, অন্য চাকরিতে চলে গেলাম, অন্য কোম্পানিতে চলে গেলাম, ঠিক সেরকমভাবেই একটা পার্টিতে দীর্ঘদিন ধরে এফোর্ট দিলাম, স্কিল ডেভেলপমেন্ট করলাম, কিন্তু তারপরেও অ্যাপ্রাইজাল এখানে হয়তো টিকিট, সেই টিকিট পেলাম না, অন্য দলে চলে গেলাম। রাজনীতি কি বদলাচ্ছে বাংলা, এবং এটা খুব সহজভাবে মানুষ কি নিয়ে ফেলছে? মানে আজ যে বিজেপি, কাল সে তৃণমূল, পরশু সে কংগ্রেস। দেখুন, মানুষ যদি না নিতেন তো তাহলে তো ফলাফলটা বা প্রতিক্রিয়াটা অন্যরকম হতো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিপ্লবী রয়েছেন যারা যদি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন হবার আগে জন্মাতেন, আমার দেশ হয়তো হয়তো এখনও স্বাধীন হতো না। কারণ বিপ্লবটা ডেফিনেটলি মানুষের বলবার জায়গা, যে কোনো জায়গায় মাধ্যম তারা বেছে নিতে পারেন। কিন্তু আমি নিজে বিশ্বাস করি যে কোনো সচেতন মানুষ, আমি শিক্ষিত কথা বলে বিষয়টাকে একটা প্রকোষ্ঠের মধ্যে আনবো না। যা শিক্ষা যা বিমুক্ত হয় বলে একটা পুরনো কথা আছে। শিক্ষা যে আমাদের অনেক রকম কুসংস্কার, সেটা থেকে আমাদের মুক্ত করে, সেটাই বোধহয় প্রকৃত শিক্ষা। তাই কেউ ডিগ্রিধারী হলেই তিনি শিক্ষিত হন না, বিশেষ করে সামাজিকভাবে। আমি নিজে বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলেই সমাজের বিভিন্ন অংশ থেকে সচেতন মানুষের আসার দরকার। না হলে গণ্ডায় গণ্ডায় অনুব্রত, গণ্ডায় গণ্ডায় জ্যোতিপ্রিয় মল্লিক বা শেখ শাহজাহান বা শওকত মোল্লারা তৈরি হবেন, এবং ভদ্রলোকেরা কি করে ঘুম থেকে উঠে কত দামের চা খাবেন, গাড়ি চড়বেন, শান্তিতে আদপেই থাকবেন কিনা, তার ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে আবার ফিরবে কিনা রক্তাক্ত না হয়, ড্রেনে কোথাও লাশ পড়ে থাকবে কিনা, তাই রাজনীতি ঠিক করে দেয় গণতান্ত্রিক পরিসরে আমার দেশে। দেখুন, অস্ত্র, চরম বড় অস্ত্র, সেই অস্ত্র আপনি দুষ্কৃতীর হাতে তুলে দেবেন নাকি সচেতন মানুষের হাতে তুলে দেবেন? সেই কারণেই আমার নিজের বিশ্বাস এবং আমার নিজের আশা বা আবেদন যে সচেতন মানুষেরা, তিনি যে রাজনৈতিক দলেই বিশ্বাস করুন না কেন, চোখ খুলে একটু যোগদান করুন। বিমান বসু এবং প্রদীপ ভট্টাচার্য একসাথে মিছিল করলেন, হ্যাঁ, প্রায় হাতে হাত ধরে। তো যাই হোক না কেন, আর এই হাতেই তাদের যে প্রচুর কমরেড সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের পর থেকে খুন হয়ে গেছেন, কংগ্রেসীরা যে কমরেডদের খুন করা রক্তে ভাত মেখে খেয়েছেন, তারপর সেই রক্তাক্ত হাত ধরে হ্যান্ডশেক করতে তাদের তো অসুবিধা হয়নি। তাই আমি তাদের কাছ থেকে আদর্শ শিখব না। দেখুন, যে কথা বলেই আসুক না কেন, আসল উদ্দেশ্য হচ্ছে জনগণের ম্যানেজারি করবার জন্য শাসন ক্ষমতায় বসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো বলছেন, আপনারা কাউন্টার কি করে করবেন? ধরুন, আজকে আমি একেবারে হাইপোথেটিক্যালি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আপনাকে দাঁড় করানো হয়, বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে একটা হাওয়া উঠছে যে সত্যিই হয়তো ডায়মন্ড হারবারে এমন কাউকে দাঁড় করানো হলো যার মধ্যে থেকে রুদ্রনীল ঘোষ একটা নাম, আপনাকে তো বলে বলে গোল দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তৃণমূল কংগ্রেসের যারা মিডিয়া সেল তারা বলছে। দেখুন, কথা হচ্ছে যে এই আপনি যে কথাটা বললেন যে বলে বলে গোল দেওয়া, না বলছি তার কারণ ডায়মন্ড হারবার একটা মডেল, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেন। কি মডেল? আশ্চর্য কথা। তারা জনগর্জন সবার জায়গায় জনবর্জন সভা, 50% মাঠ খালি, গ্রাম থেকে অধিকাংশের বেশি তৃণমূলের ছোট এবং মেজ নেতারা আসেননি। তারা পুরো জীবনটাকেই র্যাম্পের ময়দান করে দিয়ে তারা 42টা প্রার্থীর ঘোষণা করার সময় পুরোটাই কি মডেলিংয়ে নিয়ে চলে গেছে নাকি? চোরের আবার মডেল হয়? হ্যাঁ, ডেফিনেটলি চোরের মডেল হয়, অবশ্যই চোরের একটা তো মডেল হয় যে আমি কার্নিশ বেয়ে উঠে চুরি করব, নাকি দরজা ভেঙে চুরি করব, নাকি শীত কেটে চুরি করব। এবার সেই চুরি শিল্পের জায়গা থেকে যে মডেল তৃণমূল দল তৈরি করেছে, সেই মডেলের ডেফিনেটলি একটা বড় বিপণন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ব্যবসায়ী মানুষ, যিনি এই মুহূর্তে প্রচণ্ড বিপর্যস্ত রয়েছেন বলে তার ঘরোয়া পিসি মিডিয়ায় বলেছেন যে তার সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তি কখন ক্রোক হয়, কখন বাজেয়াপ্ত হয় বা অ্যাটাচ করা হয়? কোর্টে দাঁড়িয়ে যখন আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আপনার লয়ার আপনি সাধু পুরুষ বলে প্রমাণ দিতে পাচ্ছেন না, সন্দেহের তীর, প্রমাণের তীর বেশিরভাগ আপনার দিকেই ঘুরে যাচ্ছে যে এটা আপনার পরিশ্রমের রোজগারের সম্পত্তি নয়, তখন সেই সম্পত্তি আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী কোর্টের নির্দেশে যে কোনো তদন্তকারী সংস্থা, এক্ষেত্রে ইডি, তারা ক্রোক করতেই পারে।
পিসি স্বয়ং বলে দিচ্ছেন এই কথা। আমি এই একটাই কথা বলবো যে এই মডেল আমি শিখতে চাই না। প্রার্থী কে হবেন জানি না, আমি বিশ্বাস করি চোরেদের বিরুদ্ধে প্রার্থী হলে অনেকে এটাও বলছেন যে আপনি প্রার্থী হলে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বেশি ভোটে জিতবেন। এটা কি আপনি বিশ্বাস করেন? না আপনি একটা কড়া টক্কর দিতে পারবেন, মানে আপনি অল্টারনেট কি কিছু দিতে পারবেন? আমি এইটুকু বিশ্বাস করি যে ডায়মন্ড হারবার কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির হয়ে যিনি প্রার্থী হবেন, আসলে ওখানের হিন্দু বা মুসলমান যারা চোর নয়, পুলিশের ভয়েতে, গুন্ডার ভয়েতে, ঠিক যেমন মুঘল শাসনের সময় প্রচুর মানুষ সেই মুঘলদের যে অত্যাচার তার বিরুদ্ধে বাঁচবার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাই আজকে আমাদের যারা মুসলিম ভাইয়েরা রয়েছেন তারা দাদুর ওপরের বাবার নাম জিজ্ঞেস করলে তারা অনেকেই একটু কুণ্ঠিত হন। হ্যাঁ, আমি গর্বিত তাদের জন্য, তারা বাংলাদেশ চলে যাননি। আমি গর্বিত তাদের জন্য তারা পাকিস্তান চলে যাননি। আমি গর্বিত তাদের জন্য, সেই মুসলমানদের জন্য যারা মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তান কেটে টুকরো করবার সঙ্গে সময় তারা একবারও কিন্তু বলেননি আমরা পাকিস্তানে যাব। তারা আজও বলেছে, আজও এই দেশে রয়ে গেছে, বলেছে যে হ্যাঁ আমরা ভারতীয়। ভারত পাকিস্তানের খেলা হলে যে মুসলমান ভাইয়েরা ওই সময়তে দেশ কাটবার সময় পাকিস্তানে না গিয়ে আমাদের ভারতবর্ষের পতাকা ভারত পাকিস্তান ম্যাচ হয়ে গেলে নিজের কাঁধে তুলে নেয়, আমি তাকে শ্রদ্ধা করি। এবং সেই মানুষরা আমি বিশ্বাস করি যে তারা চুরি জোচ্চুরিকে সমর্থন করে না। যারা চুরি জোচ্চুরিতে নিজেদের নাম জড়িয়েছেন, চুরি জোচ্চুরিকে প্রমোট করে ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছেন, হয়তো ভয়েতে মুখে কোনো কথা বলছেন না, তারা সুযোগ পেলেই ভারতীয় জনতা পার্টির যে কোনো প্রার্থী, যেটাকে নিয়ে অনেকে বলছেন না এদের দলের মধ্যে নাকি কি সমস্ত হচ্ছে, হ্যাঁ আমার দলের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে, আমার দলের মধ্যে আমার দলের মধ্যে আপনি নাকি কাঁদছেন, আমার দলের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে, আমার দলের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে যে চোরদের বিরুদ্ধে আওয়াজ তোলবার জন্য কে সবার আগে এগিয়ে যাবে সেই নিয়ে ঠেলাঠেলি হচ্ছে। আমি কান্নাকাটির কথা কোথায় তো বলিনি। কেউ কেউ বলেছে আমি নাকি অভিমানী, কেউ বলেছে বিক্ষোভ। মশাই, বিক্ষোভ আর অভিমান क्या दम है जिसको छुपा रहे हो? কেউ বিক্ষোভ বা অভিমান অন্যের, না এবার কি আপনি বিক্ষোভ দেখাবেন? কেউ বিক্ষোভ বা অভিমান অন্যের ওপরে করে। আমার একটু মন খারাপ হয়েছিল, আমার পার্টি ভারতীয় জনতা পার্টি সর্বশ্রেষ্ঠ কঠিন সিট, তৃণমূলের আঁতুড় ঘর, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, বকলমে প্রার্থী ছিলেন হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, একদম অগ্নিকুণ্ডে আমায় ফেলে দিয়েছিলেন। যেভাবে কাঁচা সোনাকে পাকা সোনা করা হয় সেই জায়গায় আমায় নামিয়ে দিয়েছিলেন। আমি এখন অবধি দলকে যে ভোট এনে দিতে পেরেছি, তৃণমূলের প্রবল অত্যাচার, তাদের গুন্ডাদের মারধর, আমি তো মারাই যেতাম, আমার সঙ্গে সঙ্গে লড়াকু যারা কার্যকর্তা ছিলেন আমাদের বিজেপির তারাও মার খেয়েছেন, তারা বুথ থেকে সবাই উঠে চলে যাননি। নেতারা একটা বিষয়, আর অভিনেতারা ভ্যানিটি ভ্যানের থেকে বেরিয়ে মাঠে ময়দানে সাউথ ইন্ডিয়া চলছে কি করে, দক্ষিণ সাম্রাজ্য চলছে কি করে, আমেরিকার একজন প্রেসিডেন্ট, আমেরিকার একজন প্রেসিডেন্ট, কে এক মিনিট কে কথা বলেছেন, কে এই কথা বলেছে যে সমাজের সমস্ত অংশ থেকে আমরা চাই যে সমাজের যে কোনো সচেতন মানুষ তিনি যে প্রফেশন থেকেই আসুন না কেন, কৃষক আসুন, শ্রমিক আসুন, চাকুরিজীবী আসুন, ব্যবসায়ী আসুন, ছাত্র আসুক, মহিলারা উঠে আসুন, রান্নাঘর থেকে মায়েরা বেরিয়ে আসুন, শিল্পীরাও বেরিয়ে আসুন, অধ্যাপকেরাও শিক্ষকেরাও বেরিয়ে আসুন, সবাই মিলে সমৃদ্ধ করুন রাজনীতিকে। কে বলেছে যে যারা অন্য মানুষের জন্য লড়াই করে তারা শুধুমাত্র অভিনয় ছাড়া অন্য কোনো পেশা থেকে আসে? আমাদের এখানে অনিল চট্টোপাধ্যায় ছিলেন না, সব্যসাচী চক্রবর্তী ছিলেন না, বিপ্লব চ্যাটার্জি ছিলেন না, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন না। আপনি দীপক অধিকারী জিতবে না হারবে? আমি কি করে বলবো জিতবে না হারবে? হিরণের তো অবশ্যই জেতা উচিত, তার কারণটা বড় জায়গা হচ্ছে। বন্ধু দীপককে নিয়েও কিছু বলুন। না 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 না, সায়ন্তিকা আজকেই পরিষ্কার, দেব আজকেই একটা বক্তব্য রেখেছে যে তৃণমূলকে হারিয়ে দেবে না কি একটা বলে, সেটাকে নিয়ে বিরাট আলোচনা চলছে। আমি শুধু একটাই কথা বলবো যে যে আমার সহকর্মী ভাই বন্ধু দেব যে চিত্রনাট্যকারকে দিয়ে দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছেন, কেন তৃণমূলের চিত্রনাট্য নিয়ে তিনি সংলাপ বলছেন? তিনি যদি তার সিনেমার যারা চিত্রনাট্যকার পশ্চিমবঙ্গের মানুষের মন প্রজাপতির মতো ডানা মেলিয়ে ওড়াচ্ছেন বা এমন টনিক দিয়ে মন ভালো করে দিচ্ছেন, সেই লোককে দিয়ে তো চিত্রনাট্য লেখাতে পারতেন, তাহলে বোধহয় কথাগুলো আরও মজবুত হতো, মানুষের সন্দেহ আসতো না, বিতর্ক আসতো না। তিনি দাঁড়িয়েছেন চোরের দলের পক্ষে, এর বাইরে কোনো কিছু হতে পারে না। তিনি যখন দল ছেড়ে দেওয়ার জন্য মিডিয়া ইন্টারভিউ দিচ্ছেন তখন তার ঘাটাল মাস্টার প্ল্যানের স্ক্রিপ্ট মনে পড়ল না। যেই তিনি খোকাবাবুর প্রত্যাবর্তন করলেন যে কোনো এক অমোঘ নির্দেশে,
জানি না সেই কি নির্দেশ। সেই নির্দেশের পর হঠাৎ করে তার ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়ে গেল। আমি শুধু বলবো, ভাইদেব, বন্ধুদেব, সহকর্মীদেব, চিত্রনাট্যটা প্রজাপতি বা টনিকের যিনি চিত্রনাট্য লিখেছেন সেটা দিয়ে লেখালে বোধহয় ভালো হতো। হিরণ যে লড়াইটা করছে সেই লড়াইটার মধ্যে আন্তরিকতা রয়েছে, আর সেই লড়াইয়ের মধ্যে কোনো চোর নেই, বাজি রেখে বলতে পারি। প্রশ্ন এটাই যে পশ্চিমবঙ্গের মানুষ তারা চোর হতে চায়, চোরকে সমর্থন করতে চায়, না নিজের অধিকার যে চোরেরা চুরি করছে সেই সিম্বলে যে প্রার্থীরাই দাঁড়াক না কেন তাদের জয়ী করতে চায়। আমি তো এইটুকু বলতে পারি যে পাত্রপাত্রী চায়ের বিজ্ঞাপনে আমি কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষকে দেখিনি, তিনি হিন্দু হোক বা মুসলমান, আমার বাড়িতে সুযোগ্য একটি পাত্রী আছে, শিক্ষিতা, একটি চোর পাত্র চাই, আমি আজও দেখিনি ময়ূক। বেশ, শেষটা একটু জাঁকজমকপূর্ণ, একদম ভোটের আবহাওয়াতে আমরা এই জানতে চাই বাংলা করছি, এবং তুমি স্টার ক্যাম্পেনারদের একজন, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, হিমন্ত বিশ্ব শর্মা, রুদ্রনীল ঘোষ, স্মৃতি ইরানি, এরা সবাই স্টার ক্যাম্পেনার। তো বাংলার গ্রামে গ্রামে রুদ্রনীল ঘোষ কি করে পৌঁছে যাবে বা বিজেপি কি করে পৌঁছে যাবে সেটা যদি একটু শোনাও বা বলো আমাদের। জানুয়ারি মাসেতেই আমাদের এই নির্বাচন নিয়ে কেন্দ্র রাজ্যের নেতৃত্ব তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সেক্ষেত্রে আমাকে যে সাংস্কৃতিক যে ক্যাম্পেইন, কালচারাল ক্যাম্পেইন, তার একটা খুব ইম্পর্টেন্ট জায়গার দায়িত্ব দিয়েছেন, যে পথ নাটিকার মধ্যে দিয়ে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে বেশ পপুলার, যে একদম একদম জনবহুল জায়গাতে থিয়েটার, গান, পথনাটক, এই যে কারেন্ট টপিক, সেটা সন্দেশখালি, যেভাবে তৃণমূলের কেন্দ্র থেকে কোটি কোটি টাকা পাঠানো চুরি, এই সমস্ত সাবজেক্টগুলোকে নিয়ে, এবং তৃণমূলের জোট চুরি, এই সবটাকে নিয়েই আকর্ষণীয়ভাবে যারা থিয়েটার শিল্পী রয়েছেন তাদের একটা বড় টিম পাঠানো হবে। প্রায় 3528টা স্পট আমি কভার প্ল্যান করেছি, সেটাই চলছে, তার লেখা চলছে, তার মধ্যে গানও থাকছে। আরে শোনো শোনো নগরবাসী, শোনো দিয়া মন, আরে শুনো শুনো নগরবাসী, আরে শুনো শুনো গ্রামবাসী, শুনো দিয়া মন, এ বাংলাতে লড়াই করো, বাঁচবে যতক্ষণ। আরে শান্তিতে ঘুম হয় না রাতে, কখন যে হয় ভোর, শান্তিতে ঘুম হয় না রাতে, কখন যে হয় ভোর, যেই ঘুমেতে চোখ লেগে যায় ঘরে ঢোকে চোর, চোর 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 চোর, আগে বালতি গামছা নেয় না এ চোর অন্য রকম, বালতি গামছা নেয় না এ চোর অন্য রকম, এ চোর ছ্যাঁচোর সবটা ঝাড়ে অদ্ভুত রকম সকম, এ চোর থাকে তোমার পাড়ায়, এ চোর থাকে তোমার পাড়ায় খোঁপাতে ঘাস ফুল, হ্যাঁ এ চোর থাকে তোমার পাড়ায় খোঁপাতে ঘাস ফুল, কালীঘাটে মায়ের গাড়ি, কালীঘাটে মায়ের বাড়ি, কলপ করা চুল, নাকি তোমার চোখের ভুল। আরে শূন্য শূন্য নগরবাসী, শূন্য দিয়া মন, আরে এ বাংলাতে লড়াই করো যদি বাঁচতে চাও যতক্ষণ। ক্যা বাত, ক্যা বাত। আপাতত এখানেই জানতে চাই বাংলা শেষ করছে, এবং বাঁচার লড়াই দীর্ঘজীবী হোক। অনেক ধন্যবাদ রুদ্রনীল ঘোষ রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। জানতে চাই বাংলা আজ এই পর্যন্তই। অন্য সব খবরের জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।